একটা আগ্রহের জায়গা হতো। আসলে কখনো কখনো রিক্সা চালিয়েছে প্রথম বর্ষে। তিনি কিছুদিন পরপরই আসলে রোগীদের কাছে অথবা জনগণের কাছে আসলে মার খাচ্ছেন। ডার্ক সাবলাইম দো দিস মাই, তিনি হচ্ছে এখানে প্রকৃতি প্রেমিক বলা চলে। সম্পর্কে আমি বলবো যেটা আসলে আমার মনে হয় লেখক ইমপ্রুভ করলে আরও আসলে ডুবে থাকা যেত গল্পটাতে। ফিকশন পড়তে আমার বরাবরই ভালো লাগে। লেখক চরিত্রগুলির মাধ্যমে যে জগৎ তৈরি করেন, যে মায়ার জাল তৈরি করেন, সেখানে ডুবে থাকতে কিন্তু বেশ লাগে। জীবনের কোলাহল থেকে অনেক দূরে হারিয়ে যাওয়া যায়। তো আজকে যে বইটা পড়ছিলাম, যে মায়ার জগতে হারিয়ে গিয়েছিলাম, সেটা হচ্ছে সানোয়ার হোসাইনের বেইলিয়ান্ট লাভ। এই বইটার প্রচ্ছদেই দেখতে পাবেন লেখা আছে যে এটা একটা মেডিকেল ফেরি টেল। এই উপন্যাসের আসলে কেন্দ্রবিন্দু হচ্ছে ডাক্তার অথবা মেডিকেল স্টুডেন্টরা। এই জন্য মনে হয় এটা হচ্ছে মেডিকেল ফেরি টেল, আর এটা একটা প্রেমের উপন্যাস। এই জন্য বলা হয়েছে যে মেডিকেল ফেরি টেল মানে হচ্ছে ডাক্তারদের প্রেমের উপাখ্যান। এই বইটার যে টাইটেল বেইলিয়ান্ট লাভ, এইটা সিলেক্ট করতে আমার মনে হয় লেখক কিন্তু বেশ চৌকসে একটা পদক্ষেপ নিয়েছেন। আমি গুগল করেছিলাম, বেইলিয়ান্ট লাভ হচ্ছে একটা সার্জারির বই, একটা বিখ্যাত বই। যারা মেডিকেল স্টুডেন্ট রয়েছেন এবং যারা ডাক্তার, তাদের চোখ কিন্তু সহজেই এই বইটার প্রচ্ছদে আটকে যাবে। বেইলিয়ান্ট লাভ যে কি ব্যাপার, সার্জারির একটা বইয়ের নামের একটা মেডিকেল ফেরি টেল, যে একটা পুরো প্রেমের উপন্যাস আসলে লিখে ফেলেছেন সানোয়ার হোসাইন। তো এটা কিন্তু তাদের একটা আগ্রহের জায়গা হতে পারে। এই বইয়ের যে মূল চরিত্র, তিনি একজন ডাক্তার স্বাভাবিকভাবেই, এবং প্রথম দিককার ঘটনা প্রবাহ থেকে জানা যায় যে তার আসলে নতুন চাকরি হয়েছে। তিনি বিসিএসে কোয়ালিফাই করেছেন এবং পার্বত্য অঞ্চলের একটা গ্রামে, রসুলপুর নামে একটা গ্রামের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তার পোস্টিং, এবং তিনি সেখানে প্রথমে যেতে চাচ্ছিলেন না। তার বন্ধুর আসলে উৎসাহে তিনি যাওয়ার জন্য মনস্থির করেন এবং তিনি শেষ পর্যন্ত আসলে ট্রেনে উঠে যান। এই যাত্রার পথে তার পরিচয় হয় একটা মেয়ের সাথে, মেয়ের নামটা তিনি জানেন না, এবং আকাশ নামের একটা ছেলের সাথে, যে হচ্ছে তার ইন্টারমিডিয়েট পরীক্ষা ফেলে সে হচ্ছে দেশ ভ্রমণের জন্য বেরিয়েছে। ধীরে ধীরে আমরা জানতে পারি যে কমল আসলে একজন খেটে খাওয়া মানুষ ছিলেন। তার যে ছোটবেলা সেটা কেটেছে প্রচণ্ড আসলে ফাইন্যান্সিয়াল স্ট্রাগলের ভেতরে। তার মা হচ্ছে অন্যের বাসায় কাজ করেন এবং তার বাবা হচ্ছে একজন রিক্সাওয়ালা ছিলেন এবং তিনি হিটস্ট্রোকে মারা যান। যদিও তিনি একজন খেটে খাওয়া মানুষ ছিলেন এবং তিনি পড়াশোনায় ধীরে ধীরে ভালো করেছেন এবং দেশের একটা নামকরা মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ স্বভাবতই, সেখানে চান্স পেয়েছেন এবং সেখানেও তিনি আসলে বেশ স্ট্রাগল করেছেন। এখানে কমল আসলে কখনো কখনো রিক্সা চালিয়েছে প্রথম বর্ষে তার আসলে পড়াশোনার খরচ চালানোর জন্য, এবং ধীরে ধীরে সে টিউশনগুলো পায়। কিন্তু এটাকে আপনার আসলে মনে হবে না যে কোনো ব্যতিক্রম ঘটনা, যে মাঝে মাঝে আমরা যেটা দেখি বা সিনেমায় যেটা মনে হয় যে সেলাই মেশিন চালিয়ে আসলে বড়লোক হয়ে গেলেন, এরকম টাইপের সিম্প্যাথেটিক ফিলিংস আসলে আপনার কমলের জন্য আসবে না। মনে হবে যে কমল হচ্ছে এটা ডিজার্ভ করে, এবং লেখকও খুব স্বাভাবিকভাবেই ব্যাপারটাকে তুলে ধরেছেন, যেন মনে হচ্ছে যে এটা হচ্ছে পাবলিক ইউনিভার্সিটি অথবা মেডিকেল কলেজের ছাত্রদের নিত্য নৈমিত্তিক আসলে স্ট্রাগল। হ্যাঁ, এরকমভাবে এটা উঠে এসেছে। এটা খবরের কাগজের কোনো বিশেষ কোনো পাতা নয় যেখানে বলা হচ্ছে যে একজন রিক্সাওয়ালার ছেলে ডাক্তার হয়ে গেলেন। হ্যাঁ, এরকমভাবে বলা হয়নি, খুব স্বাভাবিকভাবেই তার জীবনটাকে দেখানো হয়েছে। কমল যখন এই একঘেয়ে জীবন থেকে একটু মুক্তির জন্য তার ডায়েরি নিয়ে বসছেন, সেখানে তিনি স্মৃতিচারণ করছেন, সেটা লিখছেন। সেখান থেকে আমরা এই কমলের স্ট্রাগলটা জানতে পারি, তার মেডিকেল লাইফ সম্পর্কে জানতে পারি, কলেজ লাইফ সম্পর্কে, এবং তার প্রেমের কথাও আমরা জানতে পারি। এখানে কমলের সাথে আরেকটা মেয়ের পোস্টিং হয়েছে, তার নাম হচ্ছে নীর। তারা দুইজনই মূলত এই রসুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন জয়েন করেছে। নীর ধীরে ধীরে কমলকে বেশ ভালো লাগে, কিন্তু কমল আসলে বেশ শক্ত একজন মানুষ। তার নীরের প্রতি দুর্বলতা রয়েছে, কিন্তু সে ঘুণাক্ষরেও নীরকে সেটা বুঝতে দিচ্ছে না। নীর যত দিন যাচ্ছে তত আসলে কমলের জন্য পাগল হয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরেকজন ডাক্তার রয়েছেন, তিনি আছেন পৃথ্বীরাজ বাবু। তার একটা চরিত্রের মজার দিক হচ্ছে তিনি কিছুদিন পরপরই আসলে রোগীদের কাছে অথবা জনগণের কাছে আসলে মার খাচ্ছেন। এটা দিয়ে আসলে লেখক বোঝাতে চেয়েছেন আই থিঙ্ক যে ডাক্তারদের জীবন এর আসলে স্ট্রাগলটা কতটুকু, যে একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বেশ আসলে সীমিত সুযোগ সুবিধা, সেটা দিয়ে তারা চেষ্টা করেন যতটা সম্ভব রোগীদেরকে আসলে সাহায্য করতে। আমাদের আসলে ধৈর্য কিন্তু খুবই কম, আমরা খুবই দ্রুত ডাক্তারদের উপর রেগে যাই। তো সেই জায়গা থেকে পৃথ্বীরাজবাবু কদিন পরপরই আসলে জনগণের কাছে মার খান, এবং তারপরেও তিনি পুরো নিষ্ঠার সাথে আসলে জনগণের সেবা করে যাচ্ছেন। আমরা ধীরে ধীরে জানতে পারি আসলে কেন কমল আসলে নীরের কাছ থেকে দূরত্বটা বজায় রেখেছে। এটা আপনাকে খুব ভাবাবে। আসলে সে শ্বেত নামে একটা মেয়েকে পছন্দ করে,
সে ছিল তার ক্লাসমেট এবং তারা দুইজন প্রথমে খুবই ভালো বন্ধু ছিল, এটা আমরা কমলের ডায়েরি থেকে জানতে পারি। এবং সে হচ্ছে একজন সচিবের মেয়ে, সেখানে আসলে কমল একজন রিক্সাওয়ালার ছেলে এবং খেটে খাওয়া একজন মানুষ ছিল। সে কমল খুবই ভালো একজন ছাত্র ছিল, সে প্রতি পরীক্ষায় টপ করতো এবং সে তাকে পড়াশোনায় খুব সাহায্য করেছে। তো তাদের যে হচ্ছে বন্ধুত্ব এবং বন্ধুত্ব থেকে প্রেম, সেই জার্নিটা হচ্ছে আমরা তার ডায়েরি পড়ে ধীরে ধীরে জানতে পারবো এবং তাদের প্রেমের ভিতরে আমরা ডুবে যাবো। প্রথমে আমাদের যেরকমটা মনে হবে যে কমল কেন নীরকে পাত্তা দিচ্ছে না, কিন্তু পরে আমরা বুঝে যাব আসলে কমলের নীরকে পাত্তা না দেওয়ার আসলে খুব যথেষ্ট কারণ রয়েছে, কারণ সে শ্বেতকে ভীষণ ভালোবাসে এবং শ্বেতও কমলকে ভীষণ ভালোবাসে। নীর আসলে ধীরে ধীরে প্রচণ্ড দুর্বল হয়ে যায় কমলের প্রতি, এবং শেষটায় কি হলো সেটা আসলে আপনারা বইটা পড়ে জানতে পারবেন, সেটা সম্পর্কে আমি বলবো না। লেখক কিন্তু বেশ রোমান্টিক এখানে। রোমান্টিক বলতে হচ্ছে তিনি হচ্ছে এখানে প্রকৃতি প্রেমিক বলা চলে। আকাশ নামের যে ছেলেটির কথা প্রথমে বলেছিলাম, সে বাড়ি থেকে পালিয়ে এসেছে। তারা হচ্ছে একটা নদীর পাশে তাঁবু গড়েছিল কয়েকটা বন্ধুর সাথে, সেখানে একটা নৌকা ছিল, মাঝিরা সেখানে রান্না করছিলেন। খুব চমৎকার একটা রাতের বর্ণনা করেছেন লেখক সেখানে, নিশুতি রাত, মাঝিরা রান্না করছেন, গান গাইছেন এবং তারা সেখানে তাঁবু গেড়ে মাঝিদের সাথে খাওয়া দাওয়া করছেন। সেই দৃশ্যটা আমার ভীষণ ভালো লেগেছে। আরেকটা ছিল হচ্ছে নীরের জন্মদিন পালনের একটা ঘটনা, সেটা হচ্ছে বেশ রাতে এক ফালি চাঁদ উঠেছে আকাশে এবং ছাদে কমল, মুজিবর, হৃদয় ওদেরকে নিয়ে আসলে নীর জন্মদিনটা আসলে পালন করে। এই যে ছাদে হচ্ছে এক ফালি চাঁদের আলোর নিচে হচ্ছে তারা জন্মদিনটা পালন করছেন, কেক কাটছেন, এই বিষয়টা আমার ভালো লেগেছে। আমার ছোটবেলার কথা মনে হয়েছে যখন আসলে আমি ঘন্টার পর ঘন্টা চাঁদ দেখতাম। তো তিনি আসলে এখানে হচ্ছে একজন বেশ প্রকৃতি প্রেমিক হিসেবে নিজেকে আসলে প্রতিষ্ঠা করেছেন। দুইটা বিষয় সম্পর্কে আমি বলবো যেটা আসলে আমার মনে হয় লেখক ইমপ্রুভ করলে আরও আসলে ডুবে থাকা যেত গল্পটাতে। সেটা হচ্ছে প্রথম দিককার যে ঘটনা প্রবাহগুলি, সেগুলি হচ্ছে একের পর এক খুব ডিটেলসে প্রত্যেকটা স্টেপ আসলে লেখক বর্ণনা করার চেষ্টা করেছেন। ট্রেনে উঠছেন, ট্রেনে ওঠার আগে কার সাথে দেখা হচ্ছে, সিটের পাশে কে বসছেন, ট্রেন থেকে নেমে কোথায় যাচ্ছেন, এই ঘটনাগুলি আসলে স্টেপ বাই স্টেপ বর্ণনা করার কোনো আসলে প্রয়োজন ছিল না আমার মনে হয়। তিনি যদি খুব উল্লেখযোগ্য একটা ঘটনা বর্ণনা করতেন, তাতে হয়তো প্রথমের যে হচ্ছে বোর্ডমটা সেটা কাজ করতো না। আর দ্বিতীয়ত হচ্ছে মাঝে মাঝে লেখক হচ্ছে সহজ এবং কঠিন শব্দের মিশেল করার চেষ্টা করে হচ্ছে একটা ভারী একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন, যেমন রমণীর কায়া, হ্যাঁ, এরকম হচ্ছে যেই শব্দগুলি আমরা সচরাচর এখন ব্যবহার করি না, এমন শব্দ তিনি মাঝে মাঝে আসলে ন্যারেটিভের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন, যে বিষয়টা আমার একটু হচ্ছে দৃষ্টিকটু লেগেছে। এটা না করলেও আমার মনে হয় যে বেশ ভালো হতো। তো শেষ করব হচ্ছে লেখক এই বইয়ের প্রথমেই কিছু কবিতার লাইন তুলে দিয়েছেন, সেটা হচ্ছে অর্ডেনের। আমি একটু পড়ে শোনাচ্ছি। I should learn to look at an empty sky and feel its total dark sublime, though this might take me a little time.